হ্যালো সবাইকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে যেতে চলেছি একটু দূরে আমাদের বাড়ি থেকে। তো যাচ্ছি উলুবেড়িয়া, মানে উলুবেড়িয়া ঠিক না, ওটা দেউলটি পড়ছে যদিও। তো সবাই জানো, অনেকে গেছো বা যারা এখনও যাওনি তারা অবশ্যই যেতে পারো। খুব ভালো একটা জায়গা, যেটা হলো আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো আমি এর আগে আরও দু একবার গেছি, তবে সেভাবে কোনো ভিডিও বা ফটো তো তুলেছিলাম, কিন্তু ভিডিও সেভাবে কিছু করিনি বা ব্লগ সেভাবে কিছু করা হয়নি। তো আজকে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে সেই ঐতিহাসিক বাড়ি এবং সেই সমস্ত স্মৃতিগুলো তোমাদের সঙ্গে যদি শেয়ার করা যায় তাহলে কেমন হয়। তো সেই জন্যেই আজকে বেরিয়েছি, যাব এখন শরৎচন্দ্রের বাড়ি। আর মুন রেডি হচ্ছে, তো দুজনেই তাড়াতাড়ি করে রেডি হয়ে, আমি তো অলরেডি রেডি হয়েই গেছি, আর এক্ষুনি বেরোবো। তো চলো যাওয়া যাক, তারপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। দেখতে থাকো ভিডিওটা। যাদের আম, মানে এই সমস্ত মানে হেরিটেজ বা ওই ইতিহাস সম্পর্কে যাদের জানার ইচ্ছা আছে, তাদের জন্য তো এই ব্লগটা খুবই ভালো লাগবে। এবং তোমরা যথেষ্ট মানে কি বলবো, যে জিনিসগুলোকে তোমরা উপভোগ করতে পারবে এত সুন্দরভাবে যে তোমরা কল্পনাও করতে পারবে না। মনে হবে আমি এর আগে যখন গেছিলাম, মানে মনে হবে আমরা সেই সময়ে ফিরে গেছি। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। তোমাদেরকে যতটা দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। তো চলো, টাটা, আবার গিয়ে দেখা হচ্ছে। 1 hour later. তো চলে এসেছি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ওনার মানে বার্ধক্যের বারাণসী, এবং বার্ধক্য বয়সটা পুরোটাই তিনি এই বাড়িতেই কাটিয়েছিলেন। শরৎ স্মৃতি মন্দির ওনার বাড়ির নাম। আর এখানে ওনারই লেখা মহেশের কিছুটা গল্পের সারাংশ দেওয়া রয়েছে। আর এদিকেও তাই, কথাশিল্পী বলে কথা, তার বাড়ির সামনে এগুলো থাকবে না তো কার বাড়ির সামনে থাকবে। তো দেখতে দেখতে আমরা ভেতরে চলেও এলাম। আর এই যে দেখতে পাচ্ছ, দোতলা খুব সুন্দরভাবে এখনো পর্যন্ত মেনটেন হয় বাড়িটা, এবং সামনের বাগানটিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ঘুরতে দারুণ লাগবে তোমাদের। সত্যি, প্রত্যেকটা ইঁটে প্রত্যেকটা পাথরে যেন ইতিহাস মিশে আছে, এখনো তোমরা গেলেই বুঝতে পারবে। চলো শুনে নি সেই সব ইতিহাসের কথা। চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন, ওটা ছিল না। রূপনারায়ণ নদী ছেদ দিয়ে বইতো। 2 নম্বর র্যাকে লক্ষ্য রাখুন ওনার জুতো, ইজি চেয়ারে কনে লাঠি, আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুশয্যা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের গীতার পক্ষে শ্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায় এটা লিখতেন, এটা ওনার লেখার ঘর ছিল। পাশের ঘরটা আসুন, লেখাটার ছবি তুলে। জীবনের শেষ 12 বছর ছিলেন, 26 থেকে 29। এটা বৈঠকখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামাক খেতেন। গড়গড়ার পাশে ওটা ভালসেট রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর ওই সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। সোফাটায় উনি বসতেন, এটা বিপ্লবীদের মিটিং ঘর ছিল। নেতাজি এসছিলেন দুবার, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে রাতে মিটিং করতেন, হারিকেন লন্ঠন জেলে। এটা মিটিং ঘর ছিল, বিপ্লবীদের মিটিং হতো। পাশে ঘরটা যান, রাতে বলে দেবে।
আচ্ছা ঠিক আছে। এটা চরকা রয়েছে চিকিৎসার ঘর। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে হাওড়া জেলা কংগ্রেস, উনি প্রেসিডেন্ট ছিলেন তখন। জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। হাতটা গুলিয়ে দিন, হাতটা গুলিয়ে দিন। এই খাঁচাতে ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। আর এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে মাছ। আর এইটা হচ্ছে সিমেন্টের ঠেক। পেয়ারা গাছটা আগে এর ওপরে ঠেক দিয়ে রাখা ছিল। আচ্ছা, ওই পেয়ারা গাছটা এখন আর তো নেই? না, ওইটা পড়ে রয়েছে শুকনো অবস্থায় যেটা। আচ্ছা আচ্ছা। এই তো যেটা সোজাটা পড়ে রয়েছে। ওহো, একদম সোজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সামনে যেটা পড়ে রয়েছে। আর ওই সামনের পুকুরে কার্তিক গণেশ মাছ ছিল, উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিলেন। কার্তিক গণেশ এটা ঠাকুর আছে রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা যে নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছে। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এ বোনের রান্নাঘরটা পড়ে যেত। রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গাতে দোতলা রান্নাঘর ছিল। এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান করানোর জন্যে। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। এই দেয়ালটা 40 ইঞ্চির দেওয়াল। গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এই দেয়ালটার ভেতরে মাটি রয়েছে। মাটির দোতলা বাড়ি। এটা জীবনের শেষ 12 বছর উনি এই বাড়িতে কাটিয়েছিলেন। প্লাস্টার, ওদিকটাও প্লাস্টার, মাঝখানে মাটি রয়েছে। মাঝখানে মাটি রয়েছে। আচ্ছা। আর উপরের ওয়ালটা হচ্ছে পুরোটাই মাটির দেওয়াল, 40 ইঞ্চির দেওয়াল। গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এটা কৈবর্গা চুনসুরকি। এটা জীবনের শেষ 12 বছর উনি এই বাড়িতে কাটিয়েছিলেন। ওনার জন্মস্থান হচ্ছে হুগলি দেবানন্দপুর, যেটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। লেখাপড়া করেন মামার বাড়ি বিহার ভাগলপুরে। চাকরি সূত্রে উনি বার্মায় চলে যান, ওখানে উনি চাকরি করতেন। ওখানে উনি প্রথম পড়াশোনা করেন, করে চাকরি করতে উনি বার্মায় যান। বার্মায় উনি চাকরি করতেন। ওপরে যাবেন আস্তে আস্তে। ওপরে বেডরুম আছে। এই দেয়ালটা হচ্ছে মাটির দেওয়াল, 40 ইঞ্চির দেওয়াল। গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এই দেয়ালটা পুরোটাই মাটির দেওয়াল। এটা হিরণময়ী দেবীর মৃত্যুকালীন ঘর। শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ঘরেতে মৃত্যু। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ও হিরণময়ী দেবী এখানেই থাকতেন? দ্বিতীয় পক্ষের স্ত্রী, হ্যাঁ। আচ্ছা। এইটা ওনার বেডরুম। উনি রাতে শুতেন এই বিছানায় বসে, উনি নদী দেখতেন। তখন রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতে। এইটা রাইটিং প্যাড, উনি দাঁড়িয়ে লিখতেন। এটা রাইটিং প্যাড, উনি দাঁড়িয়ে লিখতেন। খুব আস্তে হ্যাঁ, দাঁড়িয়ে লিখতেন। উনি যখন এখানে দাঁড়িয়ে লেখালেখি করতেন রূপনারায়ণ নদী, তখন এই ক্ষেত দিয়ে বইতো। হ্যাঁ, ওই তো রূপনারায়ণ নদী দেখতে পাওয়া যাচ্ছে। ওটা আরো কাছ দিয়ে, এই ক্ষেতটা দিয়ে বইতো বলছে, এই সামনেটা দিয়ে। যে বিল্ডিংটা তখন এখান দিয়ে নদী বইতো। নদী সরে গেছে। এখানে লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। আচ্ছা। চারদিকটা গোল বারান্দা, বার্মা স্টাইলে, আর মাঝখানে বাড়ি। আচ্ছা।
খুব স্লিপ আছে, আস্তে দেখে নামবেন। বাবু শোনা, খুব স্লিপ আছে বলছে, আস্তে পড়ে যাসনি। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর, মানে মোছা যে পুরো তেলা হয়ে গেছে, মুছে মুছে। এটা তো পুরো এখন বৃষ্টি, যখন গরমকালে আসি আমরা, সেই মনে হয় না এখানটা বসে যাবো আমি আর এত ভালো বলছি খাওয়া দেয়। এখানটা তোমার মানে এত বড় পরিষ্কার রাখার, এত মোছা যে পুরো তেলা, বেশি মুছলে দেখবে লাল হয়ে যায়, তেলা হয়ে যায়। ওই যে তুমি বলছো না যাবো না, আমার ভালো লাগে না, কিন্তু আমার না যত বাড়ি আছে তত ভালো লাগে। একটা ছোট বাড়ি, মানে আমি তো সব গল্প করে নিয়ে তো বিস্তারিত হয়ে পড়েছি, যার জন্য আমার বাবা বলছে তুমি আর কতবার ভালো করে না, আমার না খুব ভালো লাগে, অনুভব করবো। আমার আমার খুব ভালো লাগে হচ্ছে এই সমস্ত মানে এই সব যারা বিপ্লবী তাদের তাদের মানে জীবনী নিয়ে পড়তে, তাদের মানে জন্মস্থান ঘুরতে যেতে আমার এগুলো খুব ভালো লাগে। তাই আমি এখানে এসে পুরো ব্যাপারটা মানে যখন ও বলছে তখন আমি সেই সময় হারিয়ে যাচ্ছি, মানে সেই জিনিসটা ইমাজিন করছি, সেই সময়টা ইমাজিন করছি। ওইটা কি বললো, রান্নাঘর বললো না কি বললো? না, রান্নাঘর বললো এইখানটা ছিল দোতলা, ধানের ঘর। এটা ধানের গোলা, আর এটা বললো দোতলা রান্নাঘর ছিল, সেটা ওই বন্যার সময় ভাঙা পড়তে তারপর আর কিছু করেনি, হয়তো ফাঁকাই রয়েছে। আচ্ছা আচ্ছা, কি সুন্দর, বেশ ভালো। বাড়ির মেয়েরা এখানে মানে কত সময় কাটিয়েছে বলতো, হ্যাঁ, ওইগুলোই আমি অ্যাটাচ করি। গল্প কত কত হাসি হতো, কত ইতিহাস, কত কিছু ছিল এর মধ্যে, সব চলে গেল কোথায়, মানুষ চলে যায়, ইতিহাস রয়ে যায়। এখন ইতিহাসই হয়ে গেছে সেগুলো। এখন সবই ইতিহাসই হয়ে গেছে, সত্যিই তাই। থাকতো ওই তাকে বসে দিত। এই আনলাটা তোমার এর মতো, আমার পিসির বাড়ির আনলা। জানলাটা আছে ওখানে বসে খেলুন। কোন জানলা? ওই বড় বড় যে জানলার ঠাকুর এগুলো ভালো, জানলার সামনে কতটা জায়গা আছে না, আস্তে 40 ইঞ্চির দেয়াল, ওই জন্যই তো বলছে। নদীটা এই না না মাছিলটার কাছে নয়, ওই যে সাদা বিল্ডিংটা বলছো, পাঁচিলটার কাছেই বলেছে। ও আর এখন চলে গেছে এইখানে, এখন কত এইদিকে দূরে পার করিয়েছে, ওইদিকে ভাঙছে। ও বাবা, এখানে এসি দরকার পড়ে না, এখানে ঘরগুলো এমনই, ঠিক আছে। এখানের ঘরগুলো এমনই, এখানে এসি দরকার বৃষ্টি পড়ে। এমন করছে তো, চলো নদী ধরে যাবে তো। নদীতে তো যেতে হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে, নদীতে দোকান আছে দুটো, ওইখানে দাঁড়াতে হবে। তো এরা বন্ধ করবে। হ্যাঁ, এখানে থাকতে দিলে তো ভালোই হতো, থেকে যেতাম। কিন্তু কি তোয়ালে, সাদা তোয়ালে ইউজ করতে? না না, উপরটা দেখো। সোজা গিয়ে ডান দিক বলছে। ও আচ্ছা ওনাদেরকে বল। আচ্ছা, হ্যাঁ। দু ভাই আর দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী স্বামী বেদানন্দ, ওনার মেজ ভাই, নাম হচ্ছে প্রভাসচন্দ্র চট্টোপাধ্যায়, উনি বেলুর মঠে দীক্ষিত। আচ্ছা, আর ডক্টর শরৎচন্দ্র উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। তিনজনে স্মৃতিসৌধ আছে, বাইরের দিকে বাইরের দিক দিয়ে। ঠিক আছে। ঠিক আছে। স্ত্রীর নামটা কি? শান্তি দেবী। শান্তি দেবী। উনি কি এখানে থাকতেন? না, ও তো বার্মায় প্লেগ রোগেতে মারা যায় ছেলের স্ত্রী। আচ্ছা। দ্বিতীয় পক্ষ হিরণময়ী দেবী, বার্মায় মারা যাওয়ার পর উনি হাওড়া বাজিরশিবপুরে ভাড়া বাড়ি থাকতেন। আচ্ছা। ডিকে পাল স্কুল অলকা গলিতে উনি ভাড়া থাকতেন। উনি এখানে সামতাবেড়ে এলেন কেন? এর পাশের গ্রাম গোবিন্দপুর, ওনার বড়দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, যে ছদ্মনামে উনি লিখতেন। দিদির বাড়ি আচ্ছা। আস্তে আস্তে জায়গাটা কিনে ভালো লেগে বাড়ি তৈরি করেন। বার্ধক্য জীবনটা উনি এই বাড়িতে কাটিয়েছিলেন। সামতাবেড় জন্য বলা হয় শরৎচন্দ্রের বার্ধক্যের বারাণসী। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ দাদা। আবার আসবেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আসবো। ওই পুকুরটা রামেশ্বর গল্পের কার্তিক গণের মাছ ছিল। হ্যাঁ হ্যাঁ, হয়তো ওনাদেরই এরিয়ার পুকুর। পুকুর এটা এখন রাস্তা হয়ে গেছে তাই। হ্যাঁ হ্যাঁ, বার্মা স্টাইলে ওইটা ওনাদেরই, এখন রাস্তা বেরিয়ে গেছে তাই, নাহলে ওনাদেরই এটা পুকুর। এই যে এই সেই পুকুর যেখানে কার্তিক গণেশ মাছ থাকতো। সোনার নাকে নোলক পরিয়ে রাখতো। হ্যাঁ। তো বেরিয়েও পড়েছি আমরা শরৎচন্দ্রের বাড়ি থেকে। আর বাড়ি থেকে বেরিয়েই সামনেই দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা একদম পুরো নদী পর্যন্ত গেছে। আর এই যে এই জায়গাটা তোমরা দেখছো, এটা আমরা ভেতরে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে
তিনজনের সমাধিস্থল এখানে রয়েছে। প্রথমটা হলো শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তার সঙ্গে ওনার দাদার সমাধিস্থল রয়েছে কিন্তু এই শরৎচন্দ্রের বাড়ির ঠিক পাশটাতেই। দিকে। হুম। হ্যাঁ, আর এর পাশ দিয়েই কিন্তু আগে রূপনারায়ণ নদী বয়ে যেত, যেটা আগেও তোমাদেরকে ভিডিওতে অনেকবার বলেছি। একদম কাছ দিয়ে, কিন্তু সেটা এখন অনেকটাই দূরে চলে গেছে, মানে নদীটা অনেকটা দূরে চলে গেছে। কিন্তু শরৎচন্দ্রের বাড়ি থেকে দেখা যাচ্ছে, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে নদীটা দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা দূরে চলে গেছে, যেটা ছিল অনেকটা কাছে। আর সেখানে সেই নদী দেখে তিনি মানে গল্প লিখতেন। আর যেদিনকে আমরা গিয়েছিলাম সেদিনকে ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, ওই জন্য পুরো জায়গাটাই কাদা কাদা হয়েছিল। আর এই জায়গাটা সব থেকে আসার বেস্ট সিজন হচ্ছে শীতকাল। হ্যাঁ। আর তোমাদেরকে আগেও ওই দাদার সঙ্গে যেনার সঙ্গে কথা বলছিলাম, উনি অলরেডি নাম্বার দিয়ে দিয়েছেন, যদি তোমরা পিকনিক করতে চাও তাহলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারো। হোমস্টের জন্য ব্যবস্থা করে দেবেন উনি, তো ওই নাম্বারে তোমরা সমস্ত কিছু যোগাযোগ করে আসতে পারো। আর খুবই ভালো লাগবে শীতকালের সুন্দর মিঠে রোদ গায়ে মেখে এখানে পিকনিক করতে। তো চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড। তো চলো চলেও এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে ফ্রেশও হয়ে গেছি। আর কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই পারলে একবার ঘুরে এসো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে, যেটা এখনো পর্যন্ত অতি যত্নের সাথে ভালোভাবে মেনটেন করা হচ্ছে, এবং শুধুমাত্র আমাদের জন্যই, আমাদের কথা ভেবে এই স্মৃতিগুলোকে আটকে রাখা হচ্ছে, এবং সেগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। তো অবশ্যই একবার ঘুরে এসো, আর কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর যদি তোমরা একটু এই জাতীয় জিনিস বা ঐতিহাসিক জিনিস দেখতে পছন্দ করো, তো তোমাদের কাছে তো এটা সত্যিই মানে স্বর্গ যাকে বলে। তো প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত নিখুঁতভাবে মানে রাখা রয়েছে। মানে ওনার সমস্ত ব্যবহৃত জিনিস, ওনার ঘর, ওনার বিছানা, ওনার সব কিছু। তো আর যখন ওই বয়স্ক ভদ্রমানুষ যিনি যখন আমাদেরকে বোঝাচ্ছিলেন যে জিনিসগুলো, যখন বিপ্লবীরা ওখানে আসতেন, বসে আলোচনা করতেন, মিটিং করতেন, তো সেইগুলো যখন শুনছিলাম না, তখন পুরো গায়ের মধ্যে কাঁটা দিচ্ছিল যে সেই জায়গায় আজকে আমি দাঁড়িয়ে আছি। তো খুব সুন্দর জায়গা। আর তোমরা যারা ফিস্ট করতে চাও তারা তো অবশ্যই যেতে পারো শীতকালে, খুব ভালো জায়গা। আর এটুকুই বলার ছিল। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও তোমরা আরও অনেক দেখতে পাও। আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।